হালকা গোলাপি রঙের একটা সুন্দর শাড়ি পরিহিত এবং চোখে মুখে হালকা সাজে মাথায় ঘোমটা টেনে দুজন অপরিচিত মহিলা এবং দুজন অপরিচিত পুরুষের সামনে পরিবার সহিত তিলো বসে আছে। তিলো পর্যবেক্ষকের দৃষ্টিতে একবার মুখ তুলে প্রত্যেককে দেখে নিল। শুনেছে পাত্র এসেছে, কিন্তু পুরুষ দুজনের কাউকে দেখে ওর একজনকেও পাত্র বলে মনে হচ্ছে না। হালিম সাহেব এদিকে তিলোর প্রশংসায় পঞ্চমুখ। তিলো নিজের সম্পর্কে এত প্রশংসা শুনে নিজেই অবাক হয়ে যাচ্ছে যে ও নিজেও জানে না ওর এ সকল গুণ রয়েছে। তবে কিছু কিছু অবশ্য সত্যি। আনিস সাহেব গম্ভীর মুখে বসে আছেন। তাদের সামনে চা নাস্তা রাখা হয়েছে। কক্ষে উপস্থিত প্রত্যেকেই জানে যে কেউই এই দুপুরে সেগুলো ছুঁয়েও দেখবে না, কারণ তাদের দুপুরের দাওয়াত এখানে, বিকালের চা নাস্তা নয়। এরপরও আনুষ্ঠানিকতা একটা বিষয়। ওদের কথাবার্তার এক পর্যায়ে তিলো বুঝতে পারল পাত্র আসলে কে, আর সেটা বুঝতে পেরেই তিলোর মনটা ভেঙে গেল। দুজন অপরিচিত পুরুষের মধ্যে তুলনামূলক কম নয়, লোকটিই পাত্র। তিনি চমকে দেওয়ার মতো খাটো, গতানুগতিক কর্মঠ পুরুষের গায়ের রং। মাথায় খরা প্রবণিত এলাকার মাঠের রং, তবে তার উপর যেন তেল মালিশ করা। জানালা থেকে আসা দিনের আলো যেন সেখানে প্রতিফলিত হচ্ছে। ছোট ছোট চোখ, তবে নাক টানা। ক্লিন শেভ করা মুখটাও তেলতেলে। বলিষ্ঠ গোটা গোটা আঙুল বিশিষ্ট হাতে নীল সবুজ শিরাগুলো ফুলে উঠেছে যেন। তিলো একবার চিন্তা করল লোকটা কি খুব বেশি শারীরিক পরিশ্রম করেন। তবে কথাগুলোর এক পর্যায়ে লোকটার পেশা জানতে পেরে তিলো হতাশ হল। কারণ এমন একটা ছেলেকে কেউই হাতছাড়া করতে চাইবে না যদি না এমন পরিবার মেয়েকে ছেলের পেশার সাথে বিয়ে দিতে চায়। লোকটা উচ্চ পর্যায়ের একজন ফরেন অফিসার। যোগ্যতা এবং আশেপাশের ছাউনি খুবই মজবুত যে নিশ্চিতভাবেই এক প্রকার বলা যায় তিনি তাড়াতাড়ি একজন এ ক্যাটাগরির অ্যাম্বাসেডর হিসেবে অধিষ্ঠিত হবেন জি7-এর যে কোনো দেশে। তার রাজনৈতিক আশ্রয়ও রয়েছে। লোকটার বয়স ৩৭। তিলোকে খুব ছোট ছোট কিছু জিজ্ঞাসা করাই সে সঠিক উত্তরই দিল। হালিম সাহেব এক পর্যায়ে নাসিরা পারভিনকে ইশারায় তিলোকে ভেতরে নিয়ে যেতে বললেন। তিলো কারো ভাবভঙ্গিতে বুঝতে পারল না আসলেই ওদের মনে কি চলছে। কারণ শেষের দিকে ওদের আলোচনা দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে শুরু হয়েছে, যেটা চালিয়ে নিয়ে চলেছেন হালিম সাহেব। তিলো রুমে আসতেই নাসিরা পারভিনের দিকে তাকিয়ে মাথার ঘোমটা ফেলে বলল, ওই লোকটা পাত্র? নাসিরা পারভিন কেবল ছোট করে হুম বললেন। তিলো দুই হাত দুদিকে প্রসারিত করে ঠোঁট জোড়া সামান্য ফাঁকা করে হতাশার ইঙ্গিতে মাথা নাড়িয়ে বলল, আম্মা শোনো, তিনি একজন মধ্যবয়স্ক ভদ্রলোক। আমি কি বললাম? তিনি একজন লোক আসলে। তার উচিত একজন মহিলাকে বিয়ে করা। আমি ছোট একটা মেয়ে, মহিলা নই। আমার সবে ২১ বছর। নাসিরা পারভিন শান্ত দৃষ্টিতে তিলোর দিকে তাকিয়ে বললেন, তোর কি কোনো পছন্দ আছে? তিলো ঠোঁটের কোণা উঁচু করে তাচ্ছিল্যের একটা হাসি দিয়ে বিছানায় ধপ করে বসে চিত হয়ে শুয়ে পড়ে বলল, প্রশ্নটা তুমি করছ? নাসিরা পারভিন আর কিছু না বলে বেরিয়ে গেলেন রুম থেকে। বিশাল এক আলোচনা সভার পর দুপুরে খেতে বসতে বসতেই প্রায় বিকাল হয়ে গিয়েছে। তিলোর আবারও ডাক পড়ল তাদের খাবার পরিবেশন করতে। তিলো যতটুকু পারে ততটুকুই করল। যাওয়ার আগে ওদের ভেতর একজন মহিলা সামান্য আনুষ্ঠানিকতার সহিত তিলোর অনামিকায় একটা আংটি পরিয়ে দিয়ে গেলেন। এমন ঘটনায় তিলো হতভম্ব হয়ে গেল ঠিকই, তবে চমকে উঠল হঠাৎই হালিম সাহেব আর নাসিরা পারভিনের উচ্চস্বরে আলহামদুলিল্লাহ বলে ওঠায়। তিলো আনিস সাহেবের কণ্ঠ শুনতে পেল না। ওর চোখ পানিতে ভরে উঠেছে,
ওর মতামত নেওয়ার কি কোনো প্রয়োজনীয়তা নেই? ওরা চলে যাওয়ার পর হালিম সাহেবও চলে গেলেন। তিলো লিভিংয়ে সবার উদ্দেশ্যে বলল, এই বিয়ে ও করবে না। ওর ছেলেকে পছন্দ হয়নি। নাসিরা পারভিন ওকে কিছু বলার আগে আনিস সাহেব বলেন, ঠিক আছে, তোমার পছন্দ না হলে এই বিয়ে হবে না। নাসিরা পারভিন বিস্ফোরিত চোখে ওনার দিকে তাকিয়ে বললেন, কি বলছো কি তুমি? এমন একটা ছেলেকে হাতছাড়া করা যায়? নেহাত ভাইয়া ওমন একটা পর্যায় ছিল বিধায়। না হলে তুমি পারতে আমাদের তিলের জন্য এমন ছেলে এনে দিতে? আনিস সাহেব হাত উঁচু করে ওনাকে থামিয়ে দিয়ে বললেন, শুধু তার সামাজিক অবস্থান দেখছ? আমার মেয়ের ভালো না লাগলে সে কিভাবে সুখী হবে? তাছাড়া ওকে এত তাড়াতাড়ি বিয়ে দিতেও চাই না। লেখাপড়া করছে করুক। আরে বাবা, ওরা তো পড়াবে ওকে। অ্যাম্বাসেডর সাহেবের বউ অশিক্ষিত থাকবে নাকি? বলল তো পড়াবে। একবার ভাবো, তুষারের ভবিষ্যৎ একেবারে সাজিয়ে দেওয়া যাবে। তুলি যা ঘটিয়েছে তাতে তিলোর সম্বন্ধটা কত ভালো। নাসিরা পারভিন আর আনিস সাহেব কথা কাটাকাটি চালিয়ে যাচ্ছেন। তিলো বুঝতে পারল, ওর বাবারও আসলে ছেলে পছন্দ হয়নি। তিলো ওনাদের ঝগড়ার মাঝে থাকতে চায় না। ওর বাবা একদমই একজন ফ্যামিলি ম্যান। ওনাদের ঝগড়া খুব কমই হয়। যতক্ষণ হয় ছেলে মেয়ে কেউই ওনাদের ভেতরে ঢোকে না। তিলো রুমে এসে আঙুলের আংটিটা খুলে টেবিলের উপর রাখল। মোবাইলটা হাতে নিয়ে অনলাইনে ঢুকে স্ক্রোল করতে শুরু করল। কিছুক্ষণের ভেতরই ওর এলোমেলো মেজাজটা ভালো হতে শুরু করল। কিছু সময় পর নাসিরা পারভিন তিলোর রুমে এসে ওকে বললেন, তুই ভেবে দেখিস মা, সময় নে, মাথা ঠান্ডা করে সবটা ভাব, তারপর সিদ্ধান্ত জানা। চেহারাই তো সব না। লোকটা ভালো, তোকে সুখে রাখবে। সময় নিয়ে একটু ভেবে দেখ। হুট করে একটা সিদ্ধান্ত জানিয়ে দিস না। নাসিরা পারভিনের কণ্ঠ ভেজা ভেজা। উনি যে নিজের কান্না আটকানোর চেষ্টা করছেন সেটা বোঝা যাচ্ছে। তিলো চিন্তা করল, ওনাদের মাঝে গুরুতর কিছু হয়েছে কি? তিলো এরপরও কঠিন কণ্ঠে বলল, হুট করে তো তোমরাও একটা সিদ্ধান্ত নিলে। নাসিরা পারভিন তিলোর ছেড়ে রাখা চুলগুলোতে হাত দিয়ে আঙুলের ফাঁকা থেকে টেনে দিতে দিতে বললেন, তুই সময় নে, ভাব, ভেবে জানা। নাসিরা পারভিন আর কিছু বললেন না, তিলোর রুম থেকে বেরিয়ে গেলেন। তিলো চোখের মনি ঘুরিয়ে ড্যাম কেয়ার ভাব নিয়ে আবারও নিজের ফোনে মনোযোগ দিল। অরিক নিজের ফ্ল্যাটে ফিরে জানতে পারে ওর বাবা মা কালই চলে যাবেন নিজেদের বাড়িতে। শুক্রবার সবার দাওয়াত, তাই বাড়ি গোছানো প্রয়োজন। অরিক ভার্সিটিতে চাকরির সুবিধার্থে এই শহরে একটা বড় ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকে। মাঝে মাঝে ওর বাবা মা আর ভাইও এসে থাকে। যেমন গত শুক্রবার থেকে আজ পর্যন্ত রয়েছে। অরিক আজ বেশ বিরক্ত। তিলো আজও ভার্সিটিতে আসেনি। ও নিজেও বুঝতে পারছে না ওর আসলে হয়েছে কি। তিলোকে নিয়ে ও কেন ভাবছে? যে মেয়েটাকে ছোট থেকে দুচোখে দেখতে পারত না, এখন ভার্সিটিতে ওকে না দেখতে পেলে ভালো লাগে না। আজকে ভার্সিটি থেকে বেরিয়ে বেশ অনেকগুলো কাজ ছিল ওর। সব সেরে ফিরতে ফিরতে রাত হয়ে গিয়েছে। অরিক বাড়ি ফিরে একবার তিলোকে ফোন করবে ভাবল। এরপরই ফাহমিদা বেগমের ডাক পড়ে খেতে যেতে। রাতে খাবার টেবিলে সকলে একসাথে বসে খাওয়ার সময় বিভিন্ন কথার মাঝে হঠাৎই আকবর সাহেব বললেন, মৃদু ফাহমিদা বেগমকে উদ্দেশ্য করে, আমাদের তিলের তো বিয়ে ঠিক হয়ে গেল। কথাটা অরিকের কানে পৌঁছাতে সময় লেগেছে, তবে ওর চমকে উঠে একটা হৃৎস্পন্দন হারিয়ে যেতে সময় লাগেনি। অরিক কৌতূহলী দৃষ্টিতে ওনার দিকে তাকাল।
উনি সে দৃষ্টির দিকে চেয়েও দেখলেন না। ফাহমিদা বেগমের দিকে তাকিয়েই বললেন, ছেলে সে ফরেন অফিসার, হাই কোয়ালিফিকেশন, অ্যাম্বাসেডর হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। একটাই সমস্যা, বয়স একটু বেশি। তাতে কি? এদিক ছাড় দিল এমন কিছু ক্ষতি হবে না। ফাহমিদা বেগমের মুখ আপনা আপনি হা হয়ে গিয়ে আবারও নিজেকে সামলে বললেন, বলো কি? তিলোর জন্য এমন সম্বন্ধ? কপাল করে জন্মেছিল বলতে হবে, ওই গায়ের রঙে। কথাটা উনি শেষ করতে পারলেন না, তার আগেই আকবর সাহেব গলা খাকারি দিয়ে ওনার নাম ধরে ডাকলেন। এটা ছিল আসলে সতর্ক। তিলোর রং নিয়ে সমালোচনা করা একজন ব্যক্তি উনি, আর এটা আকবর সাহেব পছন্দ করেন না। ফাহমিদা বেগম চুপ করে সবাইকে খাবার বেড়ে দিতে মনোযোগী হলেন। এদিকে অরিকের গলা থেকে খাবার নামছে না, আজানা কষ্টে বুক ভার হয়ে আসছে। অরিক জানে না কেন ও কষ্ট পাচ্ছে, তবে পাচ্ছে। ও কিছু না বলে হঠাৎই উঠে গেল খাবার ছেড়ে। ফাহমিদা বেগম ওকে ডেকেও থামাতে পারলেন না। অরিকের আজকের আচরণ ওনার বোধগম্য হল না। পুরোটা অভ্রের চোখে পড়লেও ও কেবল নির্বাক দর্শক ছিল পুরো ঘটনার। অরিকের মাথায় কি চলছে ও আন্দাজ করতে পারলেও অরিককে ধরিয়ে দেওয়ার প্রয়োজন বোধ ও করছে না। অরিক নিজেই খুঁজে নিক নিজের অনুভূতির উৎস। অরিক তিলোর ফোনে কল করে ব্যস্ত পেল। স্বগতোক্তি করে উঠল, বিয়ে ঠিক হয়ে পারেনি আর বুড়োর সাথে গল্প শুরু করে দিয়েছে। অরিক পরপর কয়েকবার দিয়ে ব্যস্তই পেল। তিলো সারারাত জেগে আছে। ও একটা সিদ্ধান্ত নিয়েছে। হঠাৎ নয়, খুব ভেবেচিন্তে। ও জানাতে চায় ওর মাকে। কিন্তু এখন উনি ঘুমাচ্ছেন। তিলো ফজরের আজান পর্যন্ত জেগে ফজরের নামাজ আদায় করে নিল। এরপর অপেক্ষা করল নাসিরা পারভিনের জেগে ওঠার। নাসিরা পারভিন ওয়াক্ত মতোই উঠে ওযু করে নামাজ আদায় করতে দাঁড়ানোর আগেই তিলো ওনার ঘরের দরজায় নক করল। আনিস সাহেব মনে একটা খটকা নিয়ে দরজা খুলতেই তিলো ভেতরে ঢুকে দুজনের উদ্দেশ্যেই বলল, আমি বিয়েতে রাজি আম্মা। ওর এই ছোট একটা বাক্যে নাসিরা পারভিনের মুখে হাসি ফুটে উঠল। আনিস সাহেব কোনো অভিব্যক্তি প্রকাশ করলেন না। নাসিরা পারভিন তিলোর ঘর থেকে বেরিয়ে যাওয়ার পর তিলো ড্যাম কেয়ার ভাব নিয়ে আবারও নিজের ফোনে মনোযোগ দিল। কিছুক্ষণ পর মনটা ফুরফুরে হয়ে উঠল ঠিকই, তবে সেটা বেশিক্ষণ স্থায়ী হল না। ফাহাদের স্ত্রী কলি ওর অনলাইন ফ্রেন্ড। তার কিছু পোস্ট নিজের চোখের সামনে পড়তেই তিলোর মনে বিষাদের কালো মেঘ ছেয়ে গেল। ফাহাদকে নিয়ে তার সুখী দাম্পত্যের বর্ণনায় বিভিন্ন পোস্ট। তিলো ফাহাদকে ভুলে যাওয়ার চেষ্টা করে। ওর মনেও পড়ে না সবসময়, তবে প্রথম ভালোবাসা সবসময়ই মনে আলাদা স্থান দখল করে থাকে, এটা ও অস্বীকার করতে পারে না। এখনও ফাহাদের সাথে কলিকে দেখলে ওর ভেতরটা বারবার মুচড়ে ওঠে। সে হয়তো আবারও কাউকে নিজের জীবনে নিজের মনে জায়গা দিতে পারবে, কিন্তু তাকে ভোলা অসম্ভব ওর পক্ষে। তিলো না চাইতে ওর চোখ ভরে উঠছে পানিতে। ফোনের স্ক্রিন বন্ধ করে পাশে রেখে দিল। আর ভালো লাগছে না ওর ফোন নিয়ে ঘাটাঘাটি করতে। বিছানা ছেড়ে উঠে ছাদে চলে গেল। ইতিমধ্যে ও শাড়ি পাল্টে সালোয়ার কামিজ পরে নিয়েছে। ছাদের কিনারে রেলিংয়ের উপর ঠেস দিয়ে দাঁড়িয়ে বিকাল শেষ হতে যাওয়া আকাশটার দিকে চেয়ে আছে। পাখিরা তাদের নিড়ে ফিরছে। কাকগুলো কা কা করে ডাকছে। দূরে কোথাও ঘুড়ি ওড়ানো হচ্ছে। এক কথায় আকাশটা ফাঁকা নেই। ভালোই লাগছে এখন। মৃদু বাতাস ছুঁয়ে চলে যাচ্ছে। শিরশির অনুভূতি হচ্ছে শরীরে। তিলো চোখ বন্ধ করে দীর্ঘ একটা শ্বাস নিল। কিছু সময় চুপচাপ দাঁড়িয়ে থাকার পর বাড়ির গেট থেকে শাহানা আন্টিকে ঢুকতে দেখল ও।
তিলো সেদিকে কোনো কৌতূহল দেখাল না। নাসিরা পারভিনের সাথে গল্প করে চলে যাবেন, এতে ওর ব্যস্ত হওয়ার কিছু নেই। আজ আবার ওকে নিয়ে যে বিশাল আলোচনা হবে সেটা ও বুঝতে পারছে। তিলো স্থির দৃষ্টিতে ঐশ্বরিক সৌন্দর্যে পরিপূর্ণ অস্তমিত সূর্যের হালকা আলোয় আলোকিত আকাশটার দিকে তাকাল। আকাশটাও রঙিন, কেবল ওর গায়ের রঙের সাথে সাথে জীবনে কালো রং ছেয়ে আছে। কিছু সময় পর টের পেল ছাদে কেউ আসছে। তিলো ঘাড় না ঘুরিয়েও বুঝতে পারল এটা তুলি। তুলি এগিয়ে এসে ওর পাশেই দাঁড়াল। আজকে সারাদিনের ঘটনায় তুলির কথাটা ওর মাথা থেকেই বেরিয়ে গিয়েছিল। তিলো চোখ ফিরিয়ে তুলির দিকে তাকাল। একদিনেই চেহারায় বিষণ্ণতার ছাপ পড়ে গিয়েছে। চোখ মুখ শুকিয়ে আছে। তিলো কোনো কথা খুঁজে পেল না বলার জন্য। হয়তো এমন পরিস্থিতিতে অনেক কিছুই বলা যায় একটা মানুষকে, তবে তিলো সেই ভাষা খুঁজে পেতে ব্যর্থ। মস্তিষ্ককে চাপ দিল না ভাষা খোঁজার দায়িত্বে লেগে পড়ার জন্য। দুজনের মাঝেই নীরবতা বিরাজ করছে। কেবল কাকগুলোর ডাক শোনা যাচ্ছে। অপূর্ব সুন্দর গোধূলিতে কেবল দুজনের মনের ভেতরকার সৌন্দর্যটুকু নেই। দুজনেই আলাদা আলাদা মনতাপে দগ্ধ হয়ে চলেছে প্রতিনিয়ত। দুজনের যন্ত্রণার কারণ এবং ধরন ভিন্ন প্রকারের হলেও তারা একই বিষণ্ণতার শিকার। পাশাপাশি দাঁড়িয়েও কেউ কাউকে সেটা না বলে কোনো সেতু তৈরি করছে না নিজেদের ভেতর, বিধায় তারা আসলে মানসিকভাবে একে অপরের থেকে বহুদূরে অবস্থান করছে। তিলো মাগরিবের আজান পড়তেই নেমে আসতে নিল। তুলি ওদের মাঝে দাঁড়িয়ে থাকা প্রাচীরটা টপকে তিলোর উদ্দেশ্যে বলে উঠল, গতকাল তুই আমাকে বাইরে দেখেছিস, তাই না? তিলো ওর দিকে না তাকিয়েই কেবল ছোট করে হুম বলল। তুলি তাচ্ছিল্যের হাসি দিয়ে বলল, আম্মাকে বলার আগে আমাকে একবার জিজ্ঞাসা করার প্রয়োজন বোধ করলি না? তিলো এবার মেরুদণ্ড সোজা করে দাঁড়িয়ে কঠোর ভঙ্গিমায় বলল, কাজটা খুব মহান কোনো কাজ ছিল না যে আলোচনা করে আমাকে সিদ্ধান্ত নিতে হবে। একবার আমাকে কারণটা জিজ্ঞাসাও করলি না? কৌতূহল হয়নি? তোর নোংরামিতে আমার কোনো আগ্রহ নেই। তুলি কেবল একটু হাসল। হাসিতে তার স্পষ্ট উপহাস। তিলো আবারও ফিরল যাওয়ার উদ্দেশ্যে। লোকটা আসলে ভালো তিল। ওনার ব্যক্তিগতভাবে তোকে পছন্দ হয়েছে। বিয়ে করলে অসুখী হবি বলে মনে হয় না। জানিস তো, এই ধরনের মানুষেরা কম বয়সী বউ পেলে তাদের যত্ন করে। আমি সম্মান প্রত্যাশী। যত্ন খুব প্রয়োজন নেই। তিলো আর দাঁড়াল না। নিচে নেমে এলো নিজের ঘরে। মাগরিবের নামাজ আদায় করে মীরার কাছে থেকে আজকের নোটগুলো সংগ্রহ করে নিজের খাতায় তুলতে শুরু করল। আজও সন্ধ্যাকালীন নাস্তা ওর নাগালে আপনা আপনি আসছে না দেখে তিলো রুম থেকে বেরিয়ে রান্নাঘরে ঢুকল। ও দেখল এখনো শাহানা আন্টি বসে গল্প করে যাচ্ছেন। মাঝখানে বোধহয় নামাজের জন্য বিরতি নিয়েছিলেন। তিলো নিজের মনেই বিড়বিড় করে উঠল, ফের মিলেঙ্গে ব্রেক কি বাদ। কথাটা মনে পড়তেই ছোটবেলার একটা কথা মনে পড়ল। ওর বাবা মায়ের ঝগড়া খুব কমই হয়, তবে একবার বেশ বর্ষর ঝগড়া বেঁধেছিল। তিলো তখন জি টিভিতে হিন্দি সিরিয়াল আর রান্নার অনুষ্ঠানের নিয়মিত দর্শক ছিল। রান্নার অনুষ্ঠানে কথাটা বলা হতো ব্রেক নেওয়ার আগে। ওনাদের ঝগড়া চলতে চলতে আছরের আজান পড়ে যায়, তাও থামে না। এবার ওয়াক্ত শেষ হতে নিতেই তুলি মাঝখান থেকে চিৎকার করে ওনাদের সতর্ক করে। নাসিরা পারভিন রাগে গজগজ করতে করতে বলেন, দাঁড়াও, নামাজের পর তোমার ব্যবস্থা নিচ্ছি। আনিস সাহেবও তাল মিলিয়ে বলেন, আমি ছেড়ে দেব ভেবেছ? আজ একটা ব্যবস্থা করেই ছাড়ব। বলে দুজন দুদিকে নামাজের উদ্দেশ্যে লিভিং ত্যাগ করতেই তিলো বলে ওঠে, ফের মিলেঙ্গে ব্রেক কি বাদ। কথাটা বলে ওর মুখে চন্দ্র জয় করা হাসি ফুটে ওঠে, যেন কথাটা বলার পরিস্থিতি সে আজ অর্জন করেছে।
নাসিরা পারভিন এবং আনিস সাহেবের কানে বাক্যটা প্রবেশ করতেই ওনারা নিজেদের ঝগড়া ভুলে তিলোর ওপর চড়াও হলেন। তিলোর হাসি মুখটা নিমেষে কালো মেঘে ছেয়ে গেল। কথাগুলো মনে পড়ায় তিলোর মনটা আরেক দফা খারাপ হল। দিনগুলো কত দ্রুত চলে যায়। আজকে অতিথিদের আগমনের উদ্দেশ্যে অনেক প্রকার খাবারই আনা হয়েছে বাড়িতে। তিলো একটা গালে দিয়ে আরেকটা খুঁজছে। মন খারাপ হলে ওর বেশি ক্ষুধা পায় যেন। এখন কোনোটা রেখে কোনোটা খাবে এটার সিদ্ধান্ত নেওয়াটাই ওর জন্য দুষ্কর। বিড়ালের ন্যায় রান্নাঘর থেকে পেট পুড়ে খেয়ে তিলো ডাইনিংয়ের ফ্রিজ থেকে চকলেট বের করে নিয়ে নিজের রুমে ফিরল। মন ভালো করতে এটা বেশ কার্যকর। নিজেকে ওর গোপন এজেন্ট মনে হচ্ছে। সে শাহানা আন্টির চোখ ফাঁকি দিতে পেরেছে। উনি তিলোকে একবারও ডাকলেন না। নিশ্চয়ই খেয়াল করেননি। আরে বাহ! তিলো নিজেকেই নিজে বাহবা দিল। ডিনার শেষে কেবল ঘুমানোর উদ্দেশ্যে বিছানায় উঠতেই ওর ফোনে অপরিচিত একটা নাম্বার থেকে ফোন আসল। তিলো ভ্রু কুঁচকে একবার সেটা দেখে রিসিভ করে নিল। কানে ধরতেই ভদ্র তবে সামান্য গম্ভীর একটা কণ্ঠ ওকে সালাম দিল। তিলো তার উত্তর দিয়ে জিজ্ঞাসা করল, কে? আমি শামীম রেজা বলছি। তিলো এই নামের কাউকে চেনে না। কণ্ঠে ভদ্রতা ধরে রেখে বলল, দুঃখিত, আমি ঠিক চিনতে পারছি না আপনাকে। লোকটা বোধহয় ব্যথিত হলেন। বললেন, আপনি আমার নাম জানেন না? আজ আপনার সাথে আমার বিয়ের কথা হয়েছে। তিলোর মুখটা আপনা আপনি হা হয়ে গেল। এখন গলা থেকে ন্যূনতম স্বর বের করতেও তিলোর সংকোচবোধ হচ্ছে। অস্বস্তিতে পড়ে গিয়েছে ও। লোকটা হয়তো বুঝতে পারল ওর পরিস্থিতিটা। ওকে অভয় দেওয়ার সুরে বললেন, আপনি কি লজ্জা পাচ্ছেন? কথাটা বলেই রেজা বুঝতে পারল আসলে সে কতটা নির্বোধের মতো একটা প্রশ্ন করেছে। ইচ্ছা করছে নিজের গলা টিপে ধরতে, একটা সদ্য পরিচিত মেয়েকে সরাসরি এভাবে জিজ্ঞাসা করা। রেজা চোখ বুজে দীর্ঘ একটা নিঃশ্বাস ফেলে চোখ মেলল। হয়তো দ্বিতীয়বারের মতো একটা মেয়ের সংস্পর্শে এসে সে একটু বেশিই ব্যস্ত এবং উত্তেজিত হয়ে পড়েছে। প্রথমে তো সে কাউকে ভালোবাসত, সেই কলেজ জীবনে। বেকার ছিল বিধায় প্রথম ভালোবাসাটা তার পরিপূর্ণতা পায়নি। এরপর তো কোনো দিনই বিয়ে করবে না ভেবেছিল। পরিবারের চাপে এই বয়সে এসে বাধ্য হয়েছে। রেজার কথায় তিলো আরও বেশি অস্বস্তিতে পড়েছে। তিলোকে চুপ করে থাকতে দেখে রেজা বলল, আসলে দুঃখিত। এরপরও দুজনের মাঝে দীর্ঘ সময়ের নীরবতা। রেজা তারপর আবারও বলল, আপনার কি বিয়েতে মতো আছে? না থাকলে নির্দ্বিধায় বলুন, আর এগোনো হবে না। তিলো বলতে চাইল ওর আসলে মতো নেই, তবে লোকটার ভদ্রতা ওকে বাধা দিচ্ছে কোথাও। তিলো আমতা আমতা করে বলল, না আসলে আমি ঠিক যাই না আপনার সাথে। আমার মতো একটা মেয়ে কোথায় আর কোথায় আপনি? ওদিক থেকে অট্টহাসির আওয়াজে তিলো নিজের কথা থামিয়ে দিল। তিলোর অবাক লাগছে। ওর কাছে এমন পেশার মানুষকে সবসময়ই গম্ভীর, একটুখানি রাগী, একদম আনরোম্যান্টিক, ফর্মাল হাসি ছাড়া কোনো হাসি থাকে না মুখে এমন মনে হতো। আজ ওনার হাসি আর কথা শুনে ওর ধারণা ভুল প্রমাণিত হওয়ায় তিলোর অদ্ভুত লাগছে। তাছাড়া বয়স্ক মানুষটাকে কখনোই মনে হল না যে উনি হাসতে জানেন। রেজা হয়তো ওর মন পড়তে পারল। হাসি থামিয়ে বলল, আমি আমার পেশাগত জীবন আর ব্যক্তিগত জীবন এক করে ফেলি না কখনো। বাড়িতে রসিক মানুষ বলেই আমাকে সকলে জানে। দেখুন, আজ কথা হয়ে পারেনি নির্লজ্জের মতো আমি ফোন করলাম। ওদিকে অরিক রাতের খাবার টেবিলে বসে তিলোর বিয়ের কথা শোনার পর থেকে অস্থির হয়ে ওকে একের পর এক ফোন করে ফোন ব্যস্ত পাচ্ছে।
তিলো যে ওর হবু বরের সাথে কথা বলছে অরিক আন্দাজ করতে পারল। কোথাও যেন নিজের ভেতর হিংসা ধরনের একটা ভাব ফুটে উঠেছে। তিলো ধীরে ধীরে রেজার সাথে কথা বলে চলেছে। তিলো নিজেকে ছোট কেন মনে করে এটা নিয়ে রেজা বেশ গম্ভীর গলায় কিছু বলল ওকে। তিলো যখন নিজের গায়ের রং নিয়ে বলল, রেজা হেসে উড়িয়ে দিল বিষয়টা, ওর গায়ের রঙে রেজার কিছুই যায় আসে না। তিলো বলল সে কোনো কাজ পারে না। আজ ওর নামে বলা সব কথা সত্যি না। রেজা এবারও বলল সে জানে সবকিছু। তিলোকে সে বাড়ির বউ করে আনছে, কোনো কাজের মানুষ না, বাড়িতে ওর মাও রান্না করে না, সবকিছুই কাজের লোক করে। সে তাকে বউ হিসাবে সম্মান দিতে চায়। যদি তিলোর মনে হয় নিজে কিছু করে স্বামীকে খাওয়াবে, সেটা সম্পূর্ণ তার ইচ্ছাধীন। রেজার কথাগুলো তিলোর ভালো লাগছে। লোকটার মানসিকতা খারাপ না, তিলোর চিন্তার একদমই বাইরে। লোকটা খুব দ্রুত নিঃসংকোচে তাকে আপনি থেকে তুমি সম্বোধনে নেমে এসে নিজেকে হ্যাংলা নয় বরং বন্ধুত্বপূর্ণ প্রমাণ করল। তিলোর প্রধানতম ভয় ছিল বুয়োর স্বামী কেবল স্বামী হবে, কোনো বন্ধু নয়। তিলোর ধারণা 1.5 ঘন্টার আলাপ চারিতায় রেজা ভেঙে দিল। তিলো নিজের অজান্তেই তার সাথে সহজ হয়ে এসেছে। ও কথা বলছে সাবলীলভাবে এখন। কথা শেষে যখন সেদিনের মতো বলার কিছু ছিল না তাদের উভয়েরই, ফোন কেটে দেওয়ার আগে রেজা হঠাৎই বলল, তিল, তোমার ভাঙা দাঁতটা কিন্তু তোমার গোলগাল মায়াবী মুখটায় একদম মানানসই। আরও ভালো লাগে। তিলো চমকে উঠল ওর কথায়। দুটো কারণ ছিল তার। মাত্র কিছুক্ষণের কথায় এভাবে তিলো সম্পর্কে তিনি মন্তব্য করলেন। আরেকটা কারণ, ওর ভাঙা দাঁতটা কিভাবে রেজার চোখে ধরা পড়ল। ওর মাই তো দেখেছে 2 দিন পর যখন ওর দাঁতটা ভেঙেছে। আসলে এত ছোট এবং সূক্ষ্ম ভাঙা যে খুব গভীরভাবে খেয়াল না করলে একদমই বোঝার কথা নয়। কিশোরী বয়সে একটা ক্লিপ থেকে পাথর তুলতে গিয়ে সামনের দাঁতের একটা একটুখানি, অতি সামান্য পরিমাণ ভেঙে গিয়েছে মাঝখান থেকে। সামান্য ঢেউ তুলে থাকে যা কেউ বুঝতে পারে না। নাসিরা পারভিন 2 দিন দেখেননি। 2 দিন পর ওর সাথে গল্প করতে করতে যখন তিলো প্রাণ খুলে হাসছিল তখন তিনি বিষয়টা আবিষ্কার করেন। তিলো আগে বলেনি, বকা খাওয়ার ভয়তে। আর রেজা খেয়াল করেছে। তিলো তো ওদের সামনে অনেক অল্প কথা বলেছে, হাসেনি। এতটুকুতেই খেয়াল করেছে। রেজা ওর এই কৌতূহল না মিটিয়েই ফোন কেটে দিল। তিলোর ইচ্ছা করছে জানতে যে রেজা এতটাই সূক্ষ্মভাবে ওকে পর্যবেক্ষণ করেছে। কিন্তু লজ্জায় পড়ে নিজে থেকে ফোন করল না। রেজার সাথে কথা শেষ করে তিলোর বেশ ভালোই লাগছে। সারাদিনের মন খারাপটা নেই। না, লোকটা ভালোই। তিলোকে তার প্রথম প্রেমের গল্প সংক্ষেপে শুনিয়েছে। সবচেয়ে বড় কথা, তিলোকে সে যথেষ্ট সম্মান দিয়েই কথা বলেছে। লোকটা দেখতেও খুব একটা খারাপ না, খাটো এবং টাক। এটুকুই। চেহারা দিয়ে কি হবে? মানুষের মানসিকতাই তো আসল। বয়স একটু বেশিই বেশি। মানিয়ে নেওয়া যায় কি? তিলো আরও ভাবছে, এই বিয়েটা করলে ফাহাদকেও দেখিয়ে দেওয়া যাবে যে সেও তাকে ছাড়া নিজের জীবন গুছিয়ে নিতে জানে। নাসিরা পারভিনকে কিভাবে দোষ দেবে ও? প্রতিটা বাবা মাই চায় তাদের সন্তান ভালো থাকুক। আর সমাজের প্রেক্ষাপটে টাকা ছাড়া জীবন অচল। সমাজের পরিবারগুলোও জামাইয়ের পেশার সাথেই মেয়ে বিয়ে দেয়। কোনো বাবা তার মেয়েকে একটা বেকারের হাতে তুলে দেন? একটা সন্তান যখন পৃথিবীতে আসে তখন তাদের মৌলিক চাহিদাটুকু মেটানোর জন্য হলেও তো বাবা মা আয় রোজগার করেন। টাকা ছাড়া ভালো স্কুলে পড়াতে পারবে না, ভালো ভালো খাবার খাওয়াতে পারবে না, ভালো চিকিৎসা দিতে পারবে না।
সবকিছুই অর্থকেন্দ্রিক বানিয়ে ফেলেছে মানুষ। তিলো এতটাও না ভেবে কিছুটা ভাবল, সারারাত বসে সিদ্ধান্ত নিল সে রেজাকে বিয়ে করবে। রেজা এখনো ওকে সময় দিয়েছে ভাবতে, বলেছে অমত থাকলে বলতে। যদি বাড়িতে ও না বলতে পারে তবে রেজাকে বললে রেজা নিজেই বিয়ে ভেঙে দেবে। তবে তিলো ফজরের সময় ওর মাকে নিজের মতামত জানিয়েই দিল। দোস্ত, সত্যিই তুই রাজি হয়ে গেলি? ভার্সিটির মাঠে একটা বড় গাছের ছায়ায় সকলে বসে আড্ডা দিতে শুরু করেছে। আজকের সবচেয়ে বড় বিষয় তিলোর বিয়ে। কারো যেন বিশ্বাসই হচ্ছে না এটা। হঠাৎ করে এমনটা হবে ওরা কেউ ভাবতে পারেনি। মীরা অবিশ্বাসের কণ্ঠে কথাটা বলল। সম্বন্ধ আসতে পারে, তাই বলে ও কাউকে একবারও না বলে একেবারে রাজি হয়ে কথাটা বলল। হজম হচ্ছে না কথাটা, বিশেষ করে অনির। অনি ছেলের বয়স শুনে নাক সিটকাচ্ছে। সাথে যখন শুনেছে টাক, অনির তো হার্ট ফেল করার উপক্রম। অবিশ্বাসের সুর গলায় স্পষ্ট রেখে অনিমা বলল, তিল, রাজি হয়ে গেলি? লোকটা আসলে লোকটাই। নাতি নাতনির মুখ দেখা সৌভাগ্য হবে কিনা কে জানে। লোকগুলো আসলে বিরক্তিকর। তিলো ওর কথায় তেমন পাত্তা না দিয়ে বলল, তবে মানুষ ভালো। 1-1.5 ঘন্টা কথা বলে কিভাবে বুঝলি? মানুষ কয়েক বছর সংসার করেও বুঝতে পারে না। কয়েক বছর সংসার করে তো আর বিয়ে করা সম্ভব নয়। আগের দিনগুলোতে তো কেউ কাউকে না দেখেই বিয়ে করত। জানিস অরিক ভাইয়ার নানা নানির কিভাবে বিয়ে হয়েছে? অরিক ভাইয়ার নানার বাড়ির লোক একটা সুন্দরী মেয়েকে দেখে পছন্দ করেছিল। তবে বিয়ের দিন তারা পাত্রী বদলে একটা কৃষ্ণবর্ণের বোবা একই সাথে কানে কালা মেয়ের সাথে তার বিয়ে দিচ্ছিল। এদিকে পাশের গ্রামের অরিক ভাইয়ার নানির বড়ই দিনই বিয়ে করতে আসার সময় নৌকা ডুবে মারা যায়। অরিক ভাইয়ার নানাকে ঠকানো হয়েছে বলে বিয়ে না করে চলে আসে। এদিকে বিয়ে ভেঙে যাওয়ায় তার নানিকে কত কথা শুনতে হচ্ছিল। অরিক ভাইয়ার নানির বাবার ক্ষমতা ছিল অনেক। এখন মেয়ের বিয়ে দিতে পাত্র খোঁজ শুরু। যে করে হোক সেই রাতেই মেয়ের বিয়ে দেবেন। এদিকে তাকে অলক্ষী বলে কেউ বিয়ে করতে রাজি হল না। অরিক ভাইয়ার নানা বরযাত্রী নিয়ে সেই গ্রামঘরে যাওয়ার সময় এক প্রকার তুলে নিয়ে গিয়ে তার সাথে বিয়ে দেওয়া হয়। তারা কি অসুখী হয়েছে? এখনো বেঁচে আছেন তারা। দুজন দুজনকে ছাড়া এক পাও চলে না। কথা হলো, দেখা সাক্ষাৎ বিষয় না। সে যদি ইচ্ছা করে নিজেকে লুকিয়ে রাখে তো তুমি হাজার খুঁজলেও পাবে কিভাবে তার আসল রূপের খোঁজ। গোয়েন্দা লাগাতে হবে তো তাহলে। তিলোর গল্প শুনতে শুনতে আহান রিয়ার কোলে মাথা রেখে শুতে নিতেই রিয়া ওর চুল ধরে টেনে তুলল। আহান ব্যথায় চোখ মুখ কুঁচকে ওর সমস্যা জিজ্ঞাসা করলে রিয়া চোখ বড় করে তাকিয়ে ওকে সতর্ক করল। বিষয়টা কেউ খেয়াল না করলেও তৌকির করেছে। আহানের কানে ফিসফিস করে বলল, বিয়ে হতে না হতে বউয়ের শাসনে বিড়াল হয়ে গেলি। কথাটা বলে তৌকির দাঁত বের করে হাসছে। আহান মুখে রাগের ভঙ্গিমা করে চুপ করে বসে থাকল। অনি বিরক্ত তিলোর প্রতি। অমন বয়স্ক এক একটা লোককে ও বিয়ে করবে মানতেই পারছে না। ওদের তর্কবিতর্কের মাঝখানে অরিক এসে উপস্থিত হল। এখন ক্লাস টাইম নয়, তাই ওদের ঘাবড়ে যাওয়ারও কোনো কারণ নেই। অরিক তিলোর পেছনে দাঁড়ানো বিধায় ও খেয়াল করেনি। অনি ওর মুখোমুখি বসেছে আর সে এখন অরিকের মুখোমুখি। অরিকের দিকে চোখ পড়তেই অনি নিজের ওড়না টেনে পুরো মুখ ঢেকে ফেলল। আগের দিনের ঘটনার পর ও অরিকের সামনে দাঁড়াতে ভয় পাচ্ছে। নিজের ভুল এবং হ্যাংলামি বুঝতে পেরে লজ্জাও পাচ্ছে। পুরো ঘোমটা টেনে বিড়বিড় করল, এই কাজী মারুফ এখানে কেন রে ভাই? গালির ভাণ্ডার কি ফাঁকা হয়নি? তিলো ভ্রু কুঁচকে অনিমার দিকে তাকিয়ে বলল,
তোর আবার কি হলো? কোনো অপরাধ করে পুলিশের থেকে লুকাচ্ছিস নাকি? অনি কিছু বলার আগেই অরিক তিলোর নাম ধরে ডাকল। তিলো মাথা ঘুরিয়ে ওকে দেখে বলল, জি। অরিক বলতে চায়, তবে পরিবেশটা ওর কাছে উপযুক্ত মনে হল না। কিছু বলতে গিয়েও থেমে গিয়ে বলল, ক্লাস শেষে আমার সাথে দেখা করে যাবে। তিলো নিজের ভেতরকার জোরতা নিয়েই বলল, ঠিক আছে। অরিক আরও কিছু সময় দাঁড়িয়ে ফিরে আসল। তিলোর বন্ধুরা নির্বাক ছিল এতক্ষণ। অরিক ফিরে যাওয়ার পর ফিরোজ বলল, তোর ভাই ডাকল কেন তোকে? তিলো কাঁধ নাড়িয়ে ঠোঁট বাঁকিয়ে বলল, আমি কি জানি, কিছু বলবে হয়তো। যাই হোক। তিলো অনিকেতকে উদ্দেশ্য করে বলল, তোর যাওয়ার কি খবর? আরও কিছুদিন লাগবে। অনিকেত মলিন কণ্ঠে বলল। তৌকির বলল, তা ভাই চলেই যখন যাবি আর নতুন করে পড়াশোনা শুরু করবি তো এখানে পড়ছিস কেন? একবারে অস্ট্রেলিয়া গিয়ে পড়াশোনা শুরু কর। আমি হলে তো এই কয়দিন শুধু চিল করতাম। অনিকেত মন খারাপ করে বলল, যেতে কি আর ইচ্ছা করছে? ডাকছে। বাবাও যেতে জোর করছে। ওদের আড্ডার পরিবেশটা মুহূর্তে গম্ভীর হয়ে উঠল। কিছু সময় পর অনি আবারও অধৈর্য ভঙ্গিতে ডেকে উঠল, তিল। হ্যাঁ বল। তুই সত্যি রাজি হয়ে গেলি? আরে জ্বালা, এই মেয়ে তো সব কথার এক কথা বারবার বলে যাচ্ছে। অনি কাদো কাদো ভঙ্গিতে বলল, এভাবে বললি তুই? আর তুই কেবল চাকরি দেখে বিয়ে করছিস না? না, আমি বলেছি তিনি লোক ভালো। এখন চাকরিটা একটা অ্যাডভান্টেজ। এ ক্যাটাগরির অ্যাম্বাসেডর হবেন একজন যদি পরিস্থিতি অনুকূলে থাকে। অনি বিরক্ত ভঙ্গিমায় বলল, এ ক্যাটাগরি না জি ক্যাটাগরি, কোনো বিষয় না। বিষয় হলো লোকটা বুড়ো এবং টাক, আর সে খাটো। তৌকির ভাবুক ভঙ্গিতে বলল, অ্যাম্বাসেডর তো 3 ক্যাটাগরি জানি আমি, এ, বি আর সি। এখন জেড ক্যাটাগরি কবে আবিষ্কার হল? নিশ্চয়ই এটা অনির বরের পদ। এলিয়েন বিয়ে করবে তো সে আবার। অনি খানিকটা রেগে তৌকিরের পিঠে নিজের ব্যাগটা দিয়ে বাড়ি মারল। তৌকির খুব বেশি ব্যথা না পেলেও সেখানে হাত দিয়ে ঘষতে ঘষতে বলল, সত্যি কথা তো, সবার গায়ে লাগে। অরিক টিচার্স ওয়াশরুমের আয়নার সামনে দাঁড়িয়ে খুব ভালো করে নিজের চেহারা পরখ করছে। চাপ দাড়িতে হাত বুলিয়ে বিভিন্ন ভঙ্গিমায় নিজেকে দেখছে। ছোটবেলায় ওকে একটা সাদা বড় বল মনে হতো। এখন একদমই মেধহীন বলিষ্ঠ একটা শরীরের অধিকারী সে। সেই শ্বেত ভাল্লুকের গায়ের রং খানিকটা চেপে গিয়েছে এখন, আরও ভালো লাগে। ছোট থাকতে রোদে দৌড়াদৌড়ি করলেই ওর গাল নাক পুরো লাল হয়ে যেত। ওকে কিছু বিচ্ছু ছেলে ইঁদুরের লাল শিশু বলেও ডাকত। এখন অতটা হয় না। সময়ের সাথে কাজের ব্যস্ততায় গায়ের রং একটু চেপে গিয়েছে। অরিক নিজের চেহারার পরিবর্তন খুঁজছে। যা আসলে ও খুঁজছে তা পেল না। আজকে কি তিলোকে অন্য দিনের তুলনায় বেশি ভালো লাগছিল? অরিক চিন্তা করছে। গ্রামের বাড়িতে খালার বিয়ের সময় গিয়ে অনেক কথা শুনেছে ও। দূর বনে নাকি একটা ফুল ফোটে, যার উদ্দেশ্যে ফোটে তার নাকি বিয়ে হয়। একে নাকি বিয়ের ফুল বলে। অরিক কখনোই সেগুলো বিশ্বাস করে না। ও আরও শুনেছে বিয়ের সময় নাকি চেহারা খোলে। তিলো কি সুন্দর ছিল আজকে দেখতে? আদৌ চেহারা সুন্দর হয় নাকি মানুষ এটা বিশ্বাস করে বিধায় চোখে ভ্রমের সৃষ্টি হয়? অরিক দেখছে নিজের চেহারা আরও ভালো হয়েছে নাকি। ওর কি এখনো বিয়ের সময় হয়নি? নিজের পাগলামিতে নিজেই লজ্জা পেল অরিক। ভাগ্য ভালো যে ওর এটুকু অন্তত বোধ ছিল যে কারো সামনে এই কাজ ও করেনি।
ক্লাস শেষে তিলো অরিকের সাথে দেখা করতে আসল। অরিককে খুঁজতে খুঁজতে একটা ফাঁকা ক্লাসরুমে পেল। তিলো অনুমতি নিয়ে ঢুকে দেখল অরিক একা একা বসে স্টুডেন্টদের থিসিস দেখছে। তিলো আশেপাশে তাকিয়ে ফাঁকা দেখে কিছুটা সংকোচ নিয়েই ওর সামনে দাঁড়াল। অরিক বেশ কিছু সময় ওকে পাত্তা দিল না। তিলোর বিরক্ত লাগছে চুপচাপ দাঁড়িয়ে থাকতে। অবশেষে না পেরে বলল, প্রফেসর, কিছু বলবেন বলেছিলেন। অরিক চশমার ফাঁকা থেকে ওর দিকে আর চোখে তাকিয়ে বলল, হুম বলবো। তারা আছে তোমার? হুম। না মানে আসলে হ্যাঁ, কিছুটা। বুড়োর সাথে ডেটে যাবে? অরিকের কথাটায় তিলোর বেশ রাগ হল। কিছু বলতে গিয়েও বলল না। এই প্রতিষ্ঠানে তাদের সম্পর্ক চাচাতো ভাই বোনের নয়, বরং শিক্ষক ছাত্রীর। তিলো নিজেকে সামলে শান্ত কণ্ঠে বলল, না, বাড়ি ফিরতে হবে। কাল রাতে ফোন ধরনি কেন? ওহ, তখন আসলে ব্যস্ত ছিলাম। আর তারপর? তারপর? তিলো ডান হাতটা তুলে অদ্ভুত ভঙ্গিমা করে চোখ বুজে আবার খুলে বলল, আসলে এরপর অলসতায় আর কথা বলতে ইচ্ছা করেনি। তিলোর উত্তরটায় অরিক কি প্রতিক্রিয়া দেখাবে সেটাই ভুলে গিয়েছে। অলসতায় তার ফোন ব্যাক করতে ইচ্ছা হয়নি। অরিক সেদিকে আর না গিয়ে বলল, শুনলাম তোমার বিয়ে ঠিক হয়েছে। এই কথাগুলো বলতে আমাকে দেখা করতে বলেছেন? সত্যি? আমি তো কত গুরুত্বপূর্ণ কিছু ভেবে বসে আছি। অরিক কণ্ঠে গাম্ভীর্য এনে বলল, ক্লাস ফাঁকি দিচ্ছ কেন? বিয়ের সময় বিয়ে হবে, তাই বলে মাঝে মাঝেই ভার্সিটি থেকে উধাও হয়ে যাও কেন? সরি, আসলে কালকে মামা আসতে দেননি। অজুহাত বন্ধ করো। এখন যাও, আর ক্লাস ফাঁকি দিও না। তিলো মাথা নেড়ে সম্মতি দিয়ে বের হয়ে আসার সময় অরিক হঠাৎই কোমল কণ্ঠে ওকে ডেকে ওঠে। তিল। অরিকের কণ্ঠের এই কমনীয়তার সাথে তিলো একদমই পরিচিত না। হঠাৎ এমন ডাকটা ওর কান থেকে মস্তিষ্কে ঢুকে এক অন্য ধরনের অনুভূতির সন্ধান দিল ওকে। তিলো না চাইতেও মৃদু কেঁপে উঠল। নিজের অজান্তেই তেমনি মৃদু কোমল সুরে মুখ থেকে বেরিয়ে এলো, জি, বলুন। অরিক ওর চোখের দিকে তাকিয়ে বলল, তুমি কি রাজি এই বিয়েতে? অরিকের চোখের দৃষ্টি অদ্ভুত। তিলো কোনো অনাকাঙ্ক্ষিত উত্তর দিল যেন সে চোখে অসহায়ত্ব এবং মনকষ্ট ভেসে উঠবে। অরিকের দৃষ্টি ওকে অস্বস্তিতে ফেলে দিচ্ছে। তিলো যান্ত্রিক কণ্ঠে উত্তর দিল, হ্যাঁ, আমি নিজেই রাজি। অরিক কয়েক মুহূর্ত নির্জীব চোখে ওর দিকে তাকিয়ে ওহ বলে আবার নিজের কাজে মন দিল। তিলো এবার অনুমতির অপেক্ষা না করে বেরিয়ে গেল ক্লাসরুম থেকে। বেরিয়ে এসে তিলো নিজেই এক গোলকধাঁধায় যেন আটকে গিয়েছে। তিলো অবুঝ নয়, তবে অবিশ্বাসী। অরিকের ধীরে ধীরে বদলে যাওয়া আচরণ ওর অজানা নয়। অরিকের বর্তমানে ওর সাথে কথা বলার ধরন, সবকিছুই ওকে ভাবতে বাধ্য করাই ওর প্রতি অরিকের বিশেষ অনুভূতি রয়েছে। তিলো এটা আজ থেকে নয় বরং ভার্সিটিতে অরিকের সাথে প্রথম দেখা হওয়ার পর থেকেই অনুভব করে। কিন্তু বিশ্বাস করতে পারে না। অরিককে এড়িয়ে চলে ও। ও বিশ্বাস করতে পারে না যে ছেলে ছোট থেকেই নিজের মায়ের সাথে তাল মিলিয়ে ওকে অপছন্দ করত সে ওর প্রতি কিছু অনুভব করে। তিলো নিজেকে বারবার প্রশ্ন করেও কোনো সদুত্তর পেল না। শুক্রবারে অরিকদের বাড়িতে আত্মীয় স্বজনরা প্রায় সকলেই ভিড় করেছে। সকল আতিথেয়তা শেষে হঠাৎ অরিক সকলের উদ্দেশ্যে বলে উঠল, নাসিরা পারভিনের জন্মদিনে পারিবারিকভাবে ছোটখাটো সারপ্রাইজ দেওয়ার প্ল্যান করেছে তিলো আর তুষার। তারই অনুষঙ্গ হিসাবে তিলো নিজে হাতে রান্না করেছে।
নাসিরা পারভিন ওর অতি আগ্রহে ভেবেছিলেন মেয়ের সংসার হবে, তাই নিজে থেকে ঘরকন্যা শুরু করেছে। তিলো তার কোনো সাহায্য ছাড়াই সব করেছে। এদিকে তুষারের মাথায় হাত। ও নিশ্চিত তিলোর রান্না খাওয়া যাবে না। দুপুরে তিলোর অনুরোধে আনিস সাহেব অফিস থেকে ছুটি নিয়ে এসেছেন। যদিও উনি নিজেও নাসিরা পারভিনের জন্য সন্ধ্যায় কিছু পরিকল্পনা করেছেন, তবে ছেলেমেয়ের সামনে ভাব ধরেছিলেন যেন জানেনই না। তিলো ওনাকে তাড়াতাড়ি ছুটি নিতে বললে উনি ভ্রু কুঁচকে জিজ্ঞাসা করেছিলেন কেন। তিলো তার উত্তর না দিয়ে বরং অধিকার নিয়ে বলেছে, আসতে বলেছে তাই আসতে হবে তাকে। সবাই টেবিলে বসলে তিলো একে একে সব পরিবেশন করে। খাবারগুলো দেখতে অত্যন্ত লোভনীয় হয়েছে। তিলো নিজেও খেতে বসতে বসতে বলল, ভাবতে পারছ, আমি নিজে সবকিছু রান্না করেছি। নাক টেনে ঘ্রাণ নিয়ে বলল, কি দারুণ ঘ্রাণ আসছে, নাও সবাই শুরু করো। সকলের মনেই এক প্রকার ভয় কাজ করছে, তিলোর রান্না। তবে ধীরে সুস্থে গালে নিয়ে দেখল মোটামুটি ভালোই হয়েছে। আনিস সাহেব তিলোকে উৎসাহ প্রদানের সুরে বললেন, বাহ ছোট মা, খুবই সুন্দর হয়েছে। তিলো হেসে দিয়ে বলল, আমি রেঁধেছি, বুঝতে হবে। তুষার তো খাচ্ছে না, বরং গালে নিয়ে কি দিয়ে রান্না করা হয়েছে সেটাই বোঝার চেষ্টা চালাচ্ছে। খেতে খেতে বলল, ভালো হয়নি, তোর হাতে রান্না তো এ কোনো দিন ভালো হবে না। তুলি ফোন কেটে বলল, তাহলে খাস না তুই? জোর করছে না তো কেউ তোকে, তবুও আমি খাব। বোন বলে কথা, না খেলে কষ্ট পাবে তো। নাসিরা পারভিন ওদের খুনসুটির মাঝেই বলে উঠলেন, এখন তো শিখতে হবে ওকে ধীরে ধীরে সব। কয়দিন পর চলে যাবে নিজের সংসারে। বলতে বলতে উনি কেঁদে দিলেন। মেয়ে বিদায় করতে যে ওনার ভীষণভাবে কষ্ট হচ্ছে সেটা সকলে বুঝতে পেরেই কেউ সান্ত্বনা দিল না। তুষার ভেঙচি কেটে বলল, বিদায় হবে তো? চুন্নি বিদায় হলে বাঁচা যাবে। তুলি মৃদু ধমকে উঠল তুষারকে। তিলোর চোখেও এদিকে পানি ভরে উঠেছে। ওকে এই বাড়ি ছেড়ে চলে যেতে হবে। ছোট থেকে আজ পর্যন্ত এ বাড়ির বাইরে গেলে ওর ঘুম আসত না, আর কোথাও থাকার কল্পনাও করত না পরিবার ছেড়ে। তুলির বিয়ের আগের রাতে সারারাত তুলির পাশে শুয়ে ওকে জড়িয়ে ধরে কেঁদেছে। তুলি অবশেষে বিরক্ত হয়ে বলেছিল, ও বিয়েই করছে, মরছে না। এবার অন্তত থেমে যাক। তিলো তাই শুনে ওর পিঠে কিল বসিয়ে আরো জোরে কাঁদতে শুরু করে। আর আজ কয়েকদিন পর ওকেই ছেড়ে যেতে হবে ভাবতেই মনটা বিষাদে পূর্ণ হয়ে গেল। তখন তো তুলি গেলেও বাবা মা তুষার ছিল। এবার তো ও একা হয়ে পড়বে, সম্পূর্ণ একা। তিলো খেতে পারছে না, নিজে এত কষ্ট করে নিজেই খেতে পারছে না। হাত দুই জায়গায় পুড়ে গিয়েছে, কিছু জায়গায় কেটেও গিয়েছে। সেটা বড় ব্যাপার নয়, আসল কথা হলো খাবার ভালো হয়েছে। সকলের সামনে কোনো মতে খেয়ে নিল। আনিস সাহেব সবটা খেয়াল করেও তখনই কিছু বললেন না। সবাই খেয়ে উঠে গেলে নাসিরা পারভিন সবকিছু পরিষ্কার করেন। আনিস সাহেব লিভিং রুমে সোফায় বসে পেপারটা খুলে সামনে ধরেন। তিলো ওনার পাশে বসে কোক খাচ্ছে। তুলি ঈশানকে সামলাতে ব্যস্ত। তুষার বন্ধুদের ডাকে বাইরে গিয়েছে। আনিস সাহেব পেপার থেকে চোখ তুলে তিলোর দিকে তাকিয়ে দেখেন ও ফোন স্ক্রোল করছে। উনি দুবার কেশে গলাটা পরিষ্কার করে নিয়ে আবার পেপারের দিকে তাকিয়ে বললেন, তিল একটা সত্যি কথা বলবি? হুম বলো। তুই কি সত্যিই মন থেকে রাজি? দেখ মা, তুই যা চাইবি তাই হবে। তোর বিয়েতে অমত থাকলে এই বিয়ে হবে না। তিলো অবাক চোখে আনিস সাহেবের দিকে তাকালো। উনি কি এখনো রাজি নন?
তিলু অবাক কণ্ঠেই বলল, তোমার কি রেজা সাহেবকে পছন্দ হয়নি আব্বু? আনিস সাহেব পেপার থেকে চোখ তুলে বললেন, বিষয়টা আসলে তা নয়। তুই ওনার তুলনায় আসলে অনেক ছোট। তুমিও। এটাই আসলে কথা। তাছাড়া আমি চাই না আমাদের মতো পরিবার থেকে গিয়ে তুমি অত বড় বাড়িতে অবহেলিত হও। উনি ভালো মানুষ আব্বু। আমাকে সম্মান করেন। অবহেলা করবেন না। আনিস সাহেব দীর্ঘ একটা নিঃশ্বাস ফেলে পেপার পড়ায় মনোযোগ দিলেন। ওনার আসলে রেজাকে খুব বেশি পছন্দ হয়নি নিজের মেয়ের জন্য। রেজা মানুষ হিসাবে ভালো, তবে এতটুকু মেয়ের জামাই হিসাবে মানতে ওনার কষ্ট হচ্ছে। আজ শুক্রবারে অরিকদের বাড়িতে ওর ফুফু এবং চাচার পরিবারের সকলের দাওয়াত। সাথে নানা বাড়ির দিক থেকে মামা খালারাও আসবে। সকাল থেকেই ফাহমিদা বেগমের মাঝে বিরাট ব্যস্ততা। কোনো দিক রেখে কোনো দিক সামলাবেন সেটাই যেন বুঝে উঠতে পারছেন না। বাবুর্চি রান্না করছে একদিকে, আরেকদিকে বাড়ির সামনের বাগানে টেবিল পাতা হচ্ছে। ওদের বাড়িতে লোক বেশি আসবে। অরিকের নানা বাড়ির দিক থেকেও লোক আসছে। সকাল থেকে তিনি অরিকের কোনো খোঁজ পাচ্ছেন না। বুধবার রাতে অরিক এসেছে এ বাড়িতে। গতকাল রাতেও বেশ চিন্তিত ছিল ও। জিজ্ঞাসা করেও কোনো সদুত্তর পাননি ফাহমিদা বেগম। আজকে সকাল থেকে অরিক নিখোঁজ। ওকে ফোনেও পাওয়া যাচ্ছে না। ফাহমিদা বেগম একদিকে চিন্তায় অস্থির হয়ে আজকের পুরো অনুষ্ঠানটা বাতিল করে দিতে চেয়েছিলেন। তবে আকবর সাহেব সেটা হতে দেননি। ফাহমিদা বেগমের ধারণা তিনি জানেন অরিক কোথায় গিয়েছে। তবে তার মুখ থেকে সেটা বের করা সম্ভব না যদি না তিনি নিজে থেকে জানাতে চান। এই অবস্থায় ফাহমিদা বেগমের সবটা তদারকি করতে হচ্ছে। অভ্র সবে ঘুম থেকে উঠে নাস্তা নিয়ে বসল। তিলোর বিয়ের তারিখও ঠিক হয়ে গিয়েছে। যখন সবাই রাজি তখন আর ওনারা কেউ দেরি করতে চাননি। আজকে তিলো অরিকদের বাড়িতে যেতে চাচ্ছে না। এরপরও নাসিরা পারভিন খানিকটা জোর করলেন। লোকে কি বলবে? তিলো নিজের বিয়ে ঠিক হয়ে যাওয়ার পরও ফাহাদের শোক ভুলতে পারেনি। তিলোও ভেলা দেখেছে সেটা। আসলেই আজকে ফাহাদের সামনে মাথা উঁচু করে দাঁড়াবে সে। খুব সকালেই ওরা বেরিয়ে পড়ল অরিকদের বাড়ির উদ্দেশ্যে। প্রায় সবাই এসেছে এখানে। নাসিরা পারভিন তো গর্ব করে সকলের মাঝে নতুন জামাইয়ের প্রশংসায় পঞ্চমুখ। আনিস সাহেব সে বিষয়ে একটা কথাও বলছেন না। সামনের মাসেই ওনার অপছন্দের পাত্রের হাতে মেয়ে তুলে দেবেন, এটা মানতে পারছেন না উনি এখনো। আজকেও কলি আর ফাহাদের জুটিটা নজরকাড়া। তিলো না চাইতেও কয়েকবার আর চোখে তাকিয়েছে। ফাহাদ ওকে দেখতে পেয়েই হাসি মুখে বলেছে, কি রে ছোট, তোরও বিয়ে ঠিক হয়ে গিয়েছে। ভাবা যায়। কত বড় হয়ে গেলি। তিলো কেবল মুচকি হেসে প্রত্যুত্তর করল। ফাহাদ আজও ছোটই ভাবে ওকে। এরপরও সেদিন অপমানটা কিভাবে করল ও। অরিক ফিরল দুপুরে খাওয়ার ঠিক আগে আগে। ফাহমিদা বেগম ছুটে এসে ওকে কোথায় গিয়েছিল, কি করছিল বিভিন্ন কথা জিজ্ঞাসা করলেও অরিক কৌশলে এড়িয়ে গিয়ে কোনো দর্শনীয় দৃশ্যের অবতারণা হতে দেয়নি। খাওয়া দাওয়া শেষে যেন দুটো দল আপনা আপনি জেনারেশন অনুযায়ী ভাগ হয়ে গেল। বড়রা সবাই ভেতরের ড্রয়িং রুমে বসে আড্ডা দিচ্ছে। আর এদিকে ছোটরা বাগানের মাঝে গোল ছাউনিযুক্ত বসার জায়গাটায় মেঝেতে গাদাগাদি করে বসে আড্ডা দিচ্ছে। ওদের কথাগুলো ঘুরে ফিরে সেই তিলোর বিয়েতেই আটকে যাচ্ছে। তিলোর বর্তমানে এ বিষয়ে এত আলোচনা, এত লাফালাফি ভালো লাগে না। তবে প্রত্যেকেই কৌতূহলী। বড়রা তো ছেলের পেশার নিয়ে আলোচনায় মত্ত। ছেলের পেশা থেকে ধীরে ধীরে সেটা রাজনীতির আলোচনায় রূপ নিয়ে কয়েক পর্বের কথার ব্যবধানে ছোটখাটো সংসদ বানিয়ে ফেলে। দেশের হালচাল, সরকারের অক্ষমতা, তার সফলতা সামান্য পরিমাণে আলোচনা করা হয়। বিভিন্ন দেশের রাজনীতিও বিষয়। আর এদিকে ছোটরা
ওদের কৌতূহল ছেলের বয়স আর রূপ। অভ্র আলোচনার মাঝখানে বলল, তিল যতই বল, ছেলে কিন্তু টাক। তিলও স্বাভাবিক কণ্ঠেই বলল, তো কি, বড় বড় মানুষেরা টাকি হয়। আমার প্রিয় অ্যাকশন হিরো ডোয়াইন জনসনও টাক। তুষার ঘোত করে বলে উঠল, কি মিথ্যা, কি মিথ্যা। তোর না টম ক্রুজ পছন্দ? এখন জনসন আসলো কোথা থেকে? পছন্দ পাল্টায়। অরিক তাচ্ছিল্যের স্বরে বলল, এখন তো তোর সব পাল্টাবে। লোকটা খাটো, একদম বাটকুলি। তিলো চোখ ছোট ছোট করে বলল, বুদ্ধিমান মানুষেরা খাটোই হয়। তোকে বলেছে? ওই হল, সে বুয়রো। তাহলে জ্ঞানী। পিচ্ছি পোলাপাইনের মতো বউ সামলাতে মারামারি চুলোচুলি করবে না। অরিক বিরক্ত হয়ে মুখ শীতকে জোরালো কণ্ঠে রিডিকিউলাস বলে উঠে গেল সেখান থেকে। তিলো কাঁধ ঝাঁকিয়ে বিষয়টা মাথা থেকে ঝেড়ে ফেলে ওদের সাথে আড্ডায় মনোযোগ দিল। বিদায়ের আগে সকলে ওদের গার্ডেনে এসে জড়ো হয়ে একে একে কথা শেষ করছে। মহিলাদের কথাই আসলে শেষ হচ্ছে না। একজনের কথা একটা শেষ হয় তো আরেকজন আরেকটা বলে। এদিকে পুরুষেরা বিরক্ত হয়ে তাগাদা দিচ্ছে যাওয়ার। অরিক হঠাৎ খুব ভেবেচিন্তে মনস্থির করল কাজটা এখনই করবে। ও এই কয়েকদিন অনেক ভেবে দেখেছে, শেষ পর্যন্ত এটা ছাড়া আর কোনো উপায় নেই। ও সকলের মাঝে দাঁড়িয়ে জোরে বলে উঠল, এটেনশন। সকলের মনোযোগ আকর্ষণ করতে প্রথমবারই সফল হল না। কয়েকজন ওর দিকে তাকাল। অরিক এবার আরও জোরে বলল। প্রায় সকলেই ওর দিকে তাকিয়েছে। তিলোর মুখোমুখি তুষার দাঁড়ানো। তিলো নিজের ব্যাগ থেকে বোতল বের করে পানি পান করতে শুরু করেছে কেবল। অরিক চোখ বন্ধ করে জোরে একটা শ্বাস নিয়ে চোখ খুলে একনিঃশ্বাসে বলল, আমি তিলোকে বিয়ে করতে চাই। কথাটা সকলের কানে পৌঁছাতেই মৃদু গুঞ্জনটাও থেমে গেল। ছোটখাটো একটা নাটকীয় দৃশ্যের অবতারণা ঘটল সেখানে। তিলো নিজের নাম শুনে বিষম খেয়ে তুষারের মুখ ভিজিয়ে দিল মুখের পানিতে। ফাহমিদা বেগমের জ্ঞান হারিয়ে ফেলার উপক্রম। অভ্র ভাইয়ের সাহসের নমুনা পেয়ে মনে মনে বাহবা দিল। আকবর সাহেব আর আনিস সাহেবের মুখে মৃদু হাসির রেখা ফুটে উঠল। এদিকে নাসিরা পারভিনের চোখে মুখে কেবলই অবিশ্বাস। অরিকের কথাটা পুরো লিভিং রুমে একটা বজ্রপাত ঘটাল। কেবল তাতে কেউ নিহত হল না। নাসিরা পারভিন খানিকটা চিৎকার করে বললেন, অসম্ভব, তিলের বিয়ে ঠিক হয়ে আছে। অরিক চোখজোড়া মেঝেতে আবদ্ধ রেখে বলল, আমি জানি। আসলে এটা আমার আরও আগে বলা উচিত ছিল। কিন্তু জিহ্বা দিয়ে ঠোঁট জোড়া ভিজিয়ে। কিন্তু আসলে আমার সিদ্ধান্ত নিতে দেরি হয়ে গিয়েছে। আমি সবটা সামলে নেব। আমাকে একটা সুযোগ। অরিকের কথা শেষ হওয়ার আগেই আকস্মা তোর মুখে একটা থাপ্পড় পড়ল। অরিকের মুখটা একদিকে ঘুরে গিয়েছে। অরিক চোখ বন্ধ করে নিজেকে সামলে চোখ তুলে সামনে তাকিয়ে ফাহমিদা বেগমকে আবিষ্কার করল ওর চরদাতা হিসাবে। ফাহমিদা বেগমের অগ্নিদৃষ্টি আজ ওকে ভীত করে তুলল না, বরং ও যেন এর জন্য প্রস্তুতি ছিল। অরিক কিছু না বলেই মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। ফাহমিদা বেগম চিৎকার করে বললেন, এই তুই আমার ছেলে। আমি তোকে জন্ম দিয়েছি। আমার ভাবতেও অবাক লাগছে। ফাহমিদা বেগম কেঁদে দিলেন শেষের দিকে। আকবর সাহেব এসে ওনাকে আটকাতে গেলে উনি আকবর সাহেবের উপরও চড়াও হলেন। এদিকে নাসিরা পারভিন অরিকের দিকে এগিয়ে এসে বললেন, বিয়ে কোনো ছেলে খেলা নয় যে যখন ইচ্ছা হবে তখনই সিদ্ধান্ত নিয়ে নেবে। আমরা অনেক ভেবেচিন্তে তিলের বিয়ে ঠিক করেছি। এটা নিয়ে মজা করো না। দিন তারিখ ঠিক হয়ে গিয়েছে। এখন আর পিছিয়ে আসা সম্ভব নয়। তাছাড়া তোমার মায়েরা দিকটা তো দেখবে।
আমি জানি না হঠাৎ তোমার এমন অদ্ভুত কথার মানে কি, তবে বলবো, এমন আর করো না। অরিক নাসিরা পারভিনের দিকে তাকিয়ে বলল, আমি সত্যিই চাই ওকে বিয়ে করতে। আমি কোনো মজা করছি না, এখন তা সম্ভব নয়। আচমকা ও নাসিরা পারভিনের একটা হাত নিজের দুই হাতের মাঝে স্যান্ডউইচের মতো করে ধরে বলল, ছোট আম্মু, ওর যদি বিয়েটা ভেঙে যায় তবে আমার সাথে ওর বিয়ে দেবে? এতক্ষণে সারা ঘরে গুঞ্জন শুরু হয়ে গিয়েছে। অরিকের ফুফু মরিয়ম রহমান বলে উঠলেন, কি আবোলতাবোল বলছিস তুই অরিক? মাথা ঠিক আছে? ওই মেয়েকে তুই বিয়ে করবি? অরিক তার কথায় পাত্তা দিল না। ও তো নাসিরা পারভিনের উত্তরের অপেক্ষায় আছে। নাসিরা পারভিন বিস্ফোরিত চোখে ওর দিকে তাকিয়ে বলে উঠলেন, ওর বিয়ে ভেঙে যাবে মানে? অরিক, তুমি কিছু করেছ? অরিক ওনার প্রশ্নের উত্তর দিল না। নাসিরা পারভিন এবার চিৎকার করে বললেন, আমি তোমাকে কিছু জিজ্ঞাসা করেছি অরিক। কি করেছ তুমি যে ওর বিয়েটা ভেঙে যাবে? অরিক এবারও কিছু বলল না। নাসিরা পারভিন আবারও কিছু বলার আগে আনিস সাহেব বলে উঠলেন, আমি দেব তোমার সাথে তিলের বিয়ে। নাসিরা পারভিন এবার আনিস সাহেবের উপর তেতে উঠলেন, তুমি দেবে? তোমারও কি ওর সাথে সাথে মাথাটা পুরোপুরি গেল নাকি? কিভাবে সম্ভব? ওনাদের মধ্যে বেশ কিছুক্ষণ বাকবিতণ্ডা হল। সারা ঘরেই এখন একটা মাছের বাজার ধরনের অবস্থা। এত কিছুর সূচনা যে মানুষটাকে নিয়ে তার দিকেই কেউ এতক্ষণ খেয়াল করেনি। নাসিরা পারভিনের মনোযোগ অরিকের উপর থেকে আনিস সাহেবের উপর যেতেই অরিক তিলকে খুঁজে চলেছে। তুষারের সামনেই দাঁড়িয়ে ছিল এতক্ষণ, আর এখন নেই। ফাহমিদা বেগম ওদিকে অরিককে কিছু বলে চলেছে, কিন্তু সেদিকে অরিকের খেয়াল নেই। অরিক তুষারের কাছে গিয়ে তিলোর কথা জিজ্ঞাসা করতেই তুষার নিজেও অবাক হল ওর পাশে তিলোকে দেখতে না পেয়ে। তুষার ওদের কথার দিকে খেয়াল করছিল। সামনে এতটা নাটকীয় দৃশ্যের অবতারণা ঘটেছে যে প্রত্যেকেই সেদিকে খেয়াল করছে, আর চেষ্টা করছে সেই নাটকে একটা ভূমিকা পালন করতে। তবে যাকে নিয়ে এত কিছু তার দিকে খেয়াল করার কারোরই সময় নেই। অরিক ব্যস্ত হয়ে পড়ল তিলোকে কোথাও দেখতে না পেয়ে। এদিকে ওনারা নিজেদের মধ্যে কথা বলেই চলেছে। অরিক আনিস সাহেবের কাছে গিয়ে ওনার হাত টেনে নাসিরা পারভিনের সামনে থেকে সরিয়ে এনে বলল, ছোট আব্বু, তিল নেই এখানে। আনিস সাহেব কথাটা শুনে প্রথমে অবাক হলেও বললেন, আমি দেখছি, বলেই তিনি সেখান থেকে বেরিয়ে গেলেন। অরিক আর তুষারও ওনার পেছনে পেছনে বেরিয়ে গেল। নাসিরা পারভিন এদিকে আনিস সাহেবকে ডেকেও থামাতে পারলেন না। রাস্তায় এসে অরিক আনিস সাহেবকে উদ্দেশ্য করে বলল, আমি সত্যিই দুঃখিত। বুঝতে পারিনি সবাই এতটা প্রতিক্রিয়া দেখাবে। আমার আসলে ব্যক্তিগতভাবে বলা উচিত ছিল, বা হয়তো কখনোই না বলা উচিত ছিল। অরিকের কণ্ঠে অনুতাপবোধ স্পষ্ট। আনিস সাহেব ওর পিঠ চাপড়ে ওকে সান্ত্বনা দেওয়ার সুরে বললেন, তাতে কি হয়েছে? সব গোলমাল ঠিক হয়ে যাবে। তাছাড়া কি বলছ? কখনোই বলা উচিত নয়। কেন? তোমার মনে হয়েছে তুমি বলেছ। এখন না বললে সারা জীবন আফসোস করতে। সেটা ভালো হতো কি? অরিক ওনার কথার প্রত্যুত্তর না করে কেবল হাসল। তবে সারা রাস্তায় কোথাও তারা তিলোকে পেল না। তাদের এখন দুশ্চিন্তা হচ্ছে। তিলোর ফোনও বন্ধ। আনিস সাহেব হতাশ হয়ে ফিরলেন, সাথে ভীষণ দুশ্চিন্তা। এসে দেখলেন পরিস্থিতি আগের তুলনায় বেশ শান্ত, তবে তার মাঝেও কলহ আছে। ইতিমধ্যে অনেকেই চলে গিয়েছে শোটা উপভোগ করে। আনিস সাহেবও দাঁড়ালেন না, পরিবার নিয়ে বেরিয়ে পড়লেন। নাসিরা পারভিন তিলোকে খুঁজেছে, তবে পাননি।
এতে উনি রাস্তাতেই কেঁদে দিলেন। আনিস সাহেব একদিকে ওনাকে সামলালেও আরেকদিকে বিরক্ত ওনার প্রতি। অরিক বুঝতে পেরেছে আজকে বাড়িতে থাকা ওর জন্য অসহনীয় একটা বিষয়। ও নিজেও রওনা দিল নিজের ফ্ল্যাটের উদ্দেশ্যে। বারবার তিলোর ফোনে কল করে যাচ্ছে, কিন্তু সেটা বন্ধ। তিলো একাই বাড়ি ফিরে এসেছে, যদিও অনেক দূর আর 2-3 বার যানবাহনও পরিবর্তন করতে হয়, যা ওর জন্য বিরক্তির একটা কারণ, সাথে সাথে জোরতাও। এরপরও ও কেবল ঝোঁকের বসেই কাজটা করে ফেলেছে। অরিকের কথাগুলো শোনার পর থেকেই তিলো যেন একটা ঘোরের মাঝে আছে। ও তো এতদিন আন্দাজ করত, আর আজকে যে অরিক সত্যিই এত বড় একটা সিদ্ধান্ত নিয়ে নেবে ও ভাবেনি। আবার আনিস সাহেবও শেষ পর্যন্ত রাজি হয়ে গেলেন। ওকে নিয়ে সব হচ্ছে, আর কেউ ওকে একবার জিজ্ঞাসা করারও প্রয়োজন বোধ করল না। ওর মতামতের মূল্য নেই? ও কি হাতের পুতুল যে যার হাতে সুতা থাকবে আর ওকে যেমনভাবে চালাবে ও তেমনভাবে চলবে? তিলোর বাড়ি ফিরতে ফিরতে প্রায় সূর্য ডুবে সন্ধ্যা নেমেছে। দরজার সামনে দাঁড়িয়ে একবার চিন্তিত হয়ে পড়ল এটা ভেবে যে চাবি কোথায়। পরমুহূর্তেই মনে পড়ল চাবির দায়িত্ব তুষারের ছিল, তবে ও পাঞ্জাবির পকেটটাকে বিশ্বাস করতে না পেরে তিলোর ব্যাগেই রাখতে বলেছিল। তিলো ব্যাগ হাতড়ে চাবিটা পেয়ে মনে মনে ধন্যবাদও জানাল। দরজা খুলে ভেতরে ঢুকে আর দরজা বন্ধ করল না। বাড়ির আলোও জ্বালাল না। নিজের রুমে অন্ধকারে চুপচাপ মূর্তির ন্যায় বসে থাকল। কি ঘটে গেল এতক্ষণ ওর সাথে? নিজেদের এলাকায় ঢুকতেই নাসিরা পারভিনের ফোনে হালিম সাহেব কল করে জানালেন যে রেজার বাড়ির থেকে তিলোর সাথে রেজার বিয়েটা ভেঙে দিয়েছে। কারণটা ওনারা স্পষ্ট করে বলেননি, তবে এটুকু বলা হয়েছে যে সম্পর্কটা ওনারা আর এগোতে চান না। কথাটা শুনে নাসিরা পারভিন হয়তো এখন চিৎকার করে উঠতেন, তবে উনি এখন তিলোকে নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত। কথাটা মস্তিষ্কে খুব বেশি প্রভাব ফেলতে পারল না। চলবে।